পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। স্থাপত্য নির্মাণ বিষয়ক আমাদের অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা নির্মাণ সংশ্লিষ্ট খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। একটা স্থাপত্য তৈরি করার প্রচলিত প্রক্রিয়া আসলে কি? আপনি একটি জমি নির্বাচন করবেন, একজন পেশাদার স্থপতি ও প্রকৌশলীর পরামর্শ নেবেন, তাদের মাধ্যমে একটি পরিকল্পনা প্রণয়ন করবেন এবং সেটা আসলে একটা টেকনিক্যাল ড্রয়িংয়ে পরিণত হবে, যে ড্রয়িংটি দেখে আপনি আপনার স্থাপনা, বাড়ি কিংবা দালানটি নির্মাণ করবেন। এবং সেই ড্রয়িংয়ে কিছু টেকনিক্যাল টার্মিনোলজি যেমন প্ল্যান, সেকশন, এলিভেশন, ফাসাদ এ ধরনের কিছু বিদেশি শব্দের ব্যবহার থাকে। যেটা থাকে না সেটা হলো যে বাড়িটি আপনি তৈরি করবেন সেটি আপনার স্বপ্নের সঙ্গে বা আপনার চিন্তাধারার সঙ্গে কতখানি সামঞ্জস্য তৈরি করছে, এবং স্থপতির সঙ্গে আপনার যে আলাপচারিতা, সেই আলাপচারিতার মধ্যে আপনার চাওয়া পাওয়ার কতখানি সংযোগ ঘটেছে। অর্থাৎ এই যে আমরা কিছু বিদেশি শব্দ ব্যবহার করলাম, সেটি আমাদের ভেতরের আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করতে পারলো কিনা, সেই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এবং আমাদের স্থাপত্যকে কিভাবে সহজবোধ্য, সহজ পাঠ্য এবং সহজে সবার কাছে নিয়ে যাওয়া যায় সে বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আজকের অতিথি স্থপতি ও শিক্ষক সাকিব আহসান চৌধুরী। ভাইয়া, স্বাগত আপনাকে। ধন্যবাদ তৌসিফ। প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই ভাইয়া, শুরুতে বলছিলাম যে আমরা কিছু টেকনিক্যাল টার্মিনোলজি ইউজ করি, ফ্যাসাদ, এলিভেশন, সেকশন, প্ল্যান, তারপর লেআউট। তো এই শব্দগুলোর তো এক একটা ব্যবহার আছে, এক এক ক্ষেত্রে এক এক ধরনের অ্যারেঞ্জমেন্ট বোঝানোর ক্ষেত্রে আমরা সেটা ব্যবহার করছি। কিন্তু একটা বিল্ডিং বা একটা ডিজাইন কি শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ? সেটা তো না। তো একজন মানুষ যখন তার স্বপ্ন নিয়ে আপনার কাছে এসে হাজির হলেন, আপনি তাকে যে টেকনিক্যাল ড্রয়িং প্রোভাইড করছেন, এর ভেতরে তাকে তার যে স্বপ্নকে খুঁজে পাওয়ার যাত্রাটা, সেটা আসলে বোঝাবেন কি করে, এবং সেটা বোঝানোর ক্ষেত্রে ভাষাটা কি একটু সহজ করা যায় কিনা? যেহেতু স্থপতি যখন পরামর্শ দিচ্ছেন, এটার একজন এন্ড ইউজার আছে, সে হচ্ছে কি আমাদের ক্লায়েন্ট। এবং এরকম প্রান্তিক একটা জায়গায় যে যখন আমি কথা বলছি, তিনি হয়তো বা আমাদের বড় শহরের যে শহরিক ভাষা সেটার সাথে অনেকটাই পরিচিত না। তাহলে আমার ওখানে ক্লায়েন্টকে যখন আমি ডিজাইন ডিসক্রাইব করছি, তখন অনেক বেশি প্রাতিষ্ঠানিক শব্দ ব্যবহার হয়তো বা আমরা নাও করতে পারি ডিসক্রাইব করার সময়। আমরা যদি কোনো একটা উপন্যাস পড়তে থাকি, দেখা যাবে ঔপন্যাসিক যখনই কোনো একটা চরিত্রকে সামনে নিয়ে আসেন, তার একটা বর্ণনা দেন। এই বর্ণনাটার মধ্যে ওই পরিমাণ ক্ষুদ্রাতি ক্ষুদ্র ডিটেলগুলো উপস্থাপন থাকে, যার ফলে আমরা কল্পনা করে নিতে পারি। মানুষ তো কল্পনাপ্রবণ, এবং সে কল্পনাগুলো করতে পারে তার পরিচিত যে সমস্ত শব্দগুলো রয়েছে, সে সমস্ত বিষয়গুলো তার চোখে ভাসে বললে সেই ঘটনাগুলো নিয়ে। তো বাঙালির মানুষপটে কোন ঘটনাটা বেশি ভাসে? সে যেগুলো রেগুলার দেখেছে, সে যে জিনিসগুলোর সাথে পরিচিত। আপনি একটা উঠান বললে একজন বাঙালি যে পরিমাণ জিনিসকে বুঝতে পারবে, কল্পনা করতে পারবে, কোর্টিয়ার্ড শব্দটায় সে হয়তো বা ওই পরিমাণ কল্পনায় যেতে পারবে না। আমার একটা চেষ্টা থাকে যে আমি একটা গল্প বলার চেষ্টা করি ক্লায়েন্টের কাছে। যখন আমি গল্প আকারে জিনিসটাকে দিই, যে আপনি এভাবে ঢুকলেন, ঢুকে আপনি এদিকে এটা এটা পেলেন, এটা হবে আপনার বসার ঘর। এগিয়ে গেলেন, এই যে এই জায়গাটা, এটাকে আমরা উঠানের মতন করে দেখব। উঠানে আমরা কি করতাম, যে মা এদিকে রান্নাঘরে রান্না করছে, এখানে কিছু গাছ আছে, মধ্যেখানে আমরা সবাই বসছি, আর যখন খাবার নিয়ে আসছে খাবারটা এখানে রেখে আমরা খাবারটা খাচ্ছি। তাহলে আপনার ঘরের এটাই হলো গিয়ে ডাইনিং, এটাই হলো গিয়ে ফ্যামিলি লিভিং। তাহলে উঠানের মতন করে আপনি এই জায়গাটা পুরো ব্যবহার করতে পারলেন। বাইরের ঘরটাকে যখন বের হয়ে আসছেন, তখন এই জায়গাটায় বড় একটা আঙিনা খুঁজে পেলেন, এটাকে হয়তো বা আপনি টেরাসের মতন ব্যবহার করছেন, কিছু গাছ এখানেও রইলো, আর বাকি জায়গাটায় হয়তো বা রোদ আসলো, বৃষ্টি আসলো। যখন আপনি এরকম করে একটা চলমান বর্ণনা দিতে পারবেন, ক্লায়েন্ট তখন সেই কল্পনাটাতে ঢুকতে পারবে। তখন কিন্তু একটা সুবিধা হয় যে ক্লায়েন্ট আমাদের ওই প্রচলিত শব্দগুলো, উঠান, দেউড়ি, বারান্দা, দক্ষিণা জানালা ইত্যাদি ঘটনার সাথে কিন্তু নিজেকে খাপ খাওয়াতে পারে। সে তখন বুঝতে পারে যে আমার এই জিনিসটা এই কাজে ব্যবহার হবে, ওই জিনিসটা ওই কাজে ব্যবহার হবে, এটা দিলে এই ভালো হবে, বাতাসটা আসবে, বৃষ্টিটার ঝাপটা আটকাবে।
তখন হয়তো আমাদেরকে পরিশ্রমটা কম করতে হবে যে না আপনি এই ডিজাইনটাই করেন, এটা করলেই আপনার জন্য ভালো, বরং সেই তখন উল্টা আমাদেরকে আরও পরামর্শ দিতে পারে তাহলে আমাদের বাড়িতে তো এরকম জিনিস ছিল, সেটাও কি আমরা করতে পারি কিনা। শুধুমাত্র একটা মেকানিক্যাল যে ড্রয়িংটাকে আমরা প্রডিউস Right. করি সেই ড্রয়িংটা দরকার কেন, বিল্ডিংটাকে তো আমাকে প্রডিউস করতে হবে, তৈরি করতে হবে, সেটার জন্য আমার মেকানিক্যাল ড্রয়িং দরকার। কিন্তু বিল্ডিংটা আমি তৈরি করব কখন, যখন ক্লায়েন্ট ওই বিল্ডিংটার ডিজাইনটাতে মনোনিবেশ করতে পেরেছেন, আত্মীকরণ করতে পেরেছেন, অ্যাপ্রুভাল দিয়েছেন। অথরিটি অ্যাপ্রুভালের আগে তো ক্লায়েন্টকে অ্যাপ্রুভালটা দিতে হয়, জি। ক্লায়েন্ট বুঝতে পারতে হয় না আমি এটা বানাবো। এবং আমি এই জিনিসটা করে দেখেছি, এই গল্পটা যতক্ষণ প্রতিবার ক্লায়েন্ট আসে আমি তাকে এই গল্পটার মধ্যে একবার করে হাঁটাই, তো দিন শেষে ক্লায়েন্ট এই গল্পটা নিজে অস্তিত্বটা পেতে পারে, উনি স্বপ্নে এই গল্পটা দেখতে পারে। যখন একটা মুনলাইট পাঞ্চ দিয়ে পূর্ণিমার আলোটা এসে ঘরের মধ্যে পড়ে, রাত 11:30টার সময় আমি ক্লায়েন্টের ফোন পাই, সাকিব আপনি আমাকে যে গল্পটা বলেছিলেন অবিকল সেই পূর্ণিমার আলোটাই আমার ঘরের মধ্যে এসে ঢুকেছে। আমাদের এখানে মানে একটা তো গুরুমুখী বিদ্যার একটা প্রচলন ছিল, এবং সেই গুরুমুখী বিদ্যাটা অনেকটাই হলো গিয়ে আমাদের যে ঐতিহ্যগত যে জ্ঞানগুলো, সেই জ্ঞানগুলোকে আমরা নিহিত করে এগিয়ে যেতাম। ব্রিটিশ শাসনের ফলে আমাদের এখানে এক ধরনের তারা মনে করলো আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা দরকার, সেই অনুযায়ী আমাদের শিক্ষা ব্যবস্থা ক্রমান্বয়ে চলে এসেছে। এবং আমাদের এখানে যখন স্থাপত্যবিদ্যার শিক্ষা দান শুরু হলো, সেটা প্রণয়ন করে গেলেন হলো গিয়ে আমেরিকা থেকে একটি বিশ্ববিদ্যালয় থেকে আসা। তো এই ব্রিটিশ পদ্ধতি এবং আমেরিকান পদ্ধতির ফলে আমাদের মধ্যে কিন্তু অনেক বেশি ইংরেজি ভোকাবুলারিটা চলে আসলো, এবং এই পাশ্চাত্যের এই অনুসরণ এবং তাদের অনুষঙ্গগুলোকে আমাদের স্থাপত্যের মধ্যে নিয়ে আসা, এটার ফলে হয়েছে কি আমরা আমাদের দৈনন্দিন যে প্র্যাকটিসগুলো আছে, আমরা যখন ক্লায়েন্টের সাথে কোনো একটা বিষয় নিয়ে আলাপ করতে যাই তখন দেখা যায় যে আমাদের ওই ভোকাবুলারিগুলো, ইংরেজি ভোকাবুলারিগুলো বা ওয়েস্টার্নাইজ ভোকাবুলারিগুলো, সেগুলোকে আমরা ক্লায়েন্টের সামনে উপস্থাপন করতে যাই। এখন ক্লায়েন্টের তখন একটা সমস্যায় পড়ে যায় তারা, কারণ এই পরিমাণ একাডেমিক শব্দ তারা হয়তো বা অনেক ক্ষেত্রেই জানেন না, রিলেট করতে পারেন না। তখন আমরা আবার আরেকটা বিষয়ের আশ্রয় নিই। আশ্রয়টা কি, যে ওই রকম টার্মিনোলজি যেটা করা আছে হয়তোবা সেগুলো অনেক ক্ষেত্রেই ওয়েস্টার্নাইজ কোনো একটা আর্কিটেকচার থেকে উদাহরণ নিয়ে আমরা তাদেরকে দেখাই। তো এই জিনিসটায় অনেক ক্ষেত্রেই হয় কি, যে ক্লায়েন্টের সাথে যেহেতু ওই জায়গাটা পরিচিত না, সে অনেক সময় দেখা যায় যে রিলেট করতে পারেন না, সে তখন বুঝতে পারেন না যে এই জিনিসটা এরকম হলে হবে কি হবে না। অনেক ক্ষেত্রে ধরেন যে ইংরেজি শব্দ ব্যবহার করা হচ্ছে এবং আপনি যেটা বললেন যে একটা দূরত্ব হয়তো তৈরি হয়ে যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু যিনি পেশা চর্চা করছেন তিনি যখন ড্রয়িংয়ে কিছু ওয়ার্ড বা কিছু টার্মিনোলজি উল্লেখ করছেন, যেমন একটা বিল্ডিংয়ের একটা ড্রয়িং ডিটেইলে হয়তো লেখা হলো সেকশন, এখন সেটার বাংলায় যদি আমি ব্যবচ্ছেদ শব্দ উল্লেখ করি সেটা তখন আবার বোধগম্য হবে কিনা। কারণ আমরা যেমনটা দেখছি যে যেমন যে আসবাবে আমরা বসে আছি চেয়ার, এটা যেমন একটা বিদেশি শব্দকে আমরা অ্যাডপ্ট করে নিয়েছি, তো একইভাবে আর্কিটেকচারাল ল্যাঙ্গুয়েজের মধ্যে কোন কোন শব্দগুলোকে আমরা আসলে প্রচলিত ধারণার মধ্যে অ্যাডপ্ট করলাম আর কোন শব্দগুলোকে আসলে বাংলায় ব্যবহার করা উচিত বলে আপনি মনে করেন? প্রচলিত যে শব্দগুলো আছে সেগুলো কিন্তু আমাদের যে নির্মাণ শৈলী আছে, নির্মাণ শ্রমিকরা আছেন, তাদের মধ্যে থেকে আমাদেরকে কিছু জিনিস কিন্তু আমাদের শিখতেও পারার জায়গা আছে। খুব মজা করে দেখবেন সাইটে যখন টাইলসের কাজ চলে তখন সাইটের মিস্ত্রিরা কিন্তু সেটাকে টাইলস বলেন না, তারা বলেন টালি। খুব মজার একটা কথা, তাই না? এখন এইটা আমি যদি টাইলস লিখে দিই ওরা টালিই বুঝবে। তাহলে এরকম একটা জায়গায় আসলে আমার পরিবর্তনের হয়তো বা প্রয়োজন নেই। সেকশনের জায়গায় যেরকম বললেন ব্যবচ্ছেদ, সেটা হয়তো বা আসলেই বুঝবে না কারণ এটার প্রচলন খুবই কম, তাহলে সেকশন শব্দটা হয়তো বা ঠিক আছে। কিন্তু মূল জায়গাটা থাকছে হলো গিয়ে, এভাবে বলছি না যে পশ্চিমা যে ধ্যান ধারণাগুলো আছে সেগুলোর বাংলাকরণ করতে হবে, বরং বলছি আমাদের আবহমান স্থাপত্য ধারায় যে টার্মিনোলজিগুলো আছে
সেগুলোকে আমরা কেননা আমাদের স্থাপত্য চর্চায় ব্যবহার করি না। ওই টার্মিনোলজিগুলো ব্যবহার করা মানে কিন্তু ওই ধরনের যে স্পেস আছে, ওটার যে বিন্যাস আছে, সেই ঘটনাটাকে সাথে নিয়ে এসে ব্যবহারটা একটা করা। ইনফ্লুয়েন্স চলে আসে। হ্যাঁ, এবং সেইটাই কিন্তু আমাদের জন্য অনেক বেশি বাঙালিয়ানায় পরিণত হবে, অনেক বেশি দেশজ হবে জিনিসটা। এখন এই দেশজ করা মানে কি এরকম যে আমাকে এখন ওই মাটির দেয়ালে ফেরত যেতে হবে বা বাঁশের বেড়ার দেয়ালে ফেরত যেতে হবে? হয়তো বা না। জি। সেটাকে তো আমার পরিবর্তনশীল একটা স্থাপত্যিক চর্চার মধ্যে অবশ্যই কোনো না কোনোভাবে চলে আসবে। দিন পাল্টেছে, আমার চাহিদা পাল্টেছে। বিষয়টাকে যদি আমি এভাবে করে বর্ণনা করতে যাই, শ্রীলঙ্কায় যখন কাজগুলো হয়েছে, শ্রীলঙ্কান আর্কিটেক্টরা, বিশেষ করে আমরা তো সবাই বাওয়ার কাজগুলো সম্পর্কে যথেষ্ট পরিমাণ জানি, তারা কিন্তু শ্রীলঙ্কার আবহমান সিংহলে যে স্থাপত্য রয়েছে সেই স্থাপত্য থেকে অনেকগুলো উপকরণ নিয়েছেন, নিয়ে আধুনিকতার সাথে মিশেল করে এক ধরনের কাজ করেছেন। বা আমরা যদি জাপানের দিকে তাকাই, জাপানের যে আর্কিটেকচার প্র্যাকটিস, সেখানে কিন্তু খুব সুন্দরভাবে তারা জাপানোলজির যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে নিয়ে এসেছেন আধুনিক কন্টেম্পোরারি একটা জায়গায়। এবং জাপানি আর্কিটেক্টদের মধ্যে এই বিষয়টা এতই সুন্দরভাবে রয়েছে যে পৃথিবীর যে কোনো জায়গায় একজন জাপানি আর্কিটেক্টের কাজকে কিন্তু আপনি অন্য 10টা আর্কিটেক্টের কাজের থেকে আলাদা করে বের করতে পারবেন। তাদের কাজের মধ্যে ওইভাবে করে জাপানি স্কিল সেটটা, জাপানি ইনফ্লুয়েন্সটা, জাপানি ফিলোসফিটা এমবেডেড থাকে। আমাদের এখানে যে আর্কিটেকচারাল প্র্যাকটিসটা চলছে, আমি একটু ন্যারো ডাউন করে যদি ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে আসি, যেমন আপনি কোনো একটা রেস্টুরেন্টে হয়তো জাপানিজ ফুড সার্ভ করবেন, তো সেখানকার ইন্টেরিয়র ডিজাইনে যে সামগ্রিকভাবে যে আবহ তৈরি করা হচ্ছে আমাদের স্থপতিরাই করছেন, সেটা কিন্তু সেখানকার কালচারকে রিফ্লেক্টও করছে সফলভাবেই। তো আমরা আমাদের নিজস্ব ধ্যান ধারণা বা ইতিহাস ঐতিহ্য নিয়ে যখন কাজ করছি এবং এর থেকে যখন একটা স্থাপত্য তৈরি হচ্ছে এ সকল কিছুকে সামনে রেখে, তখন এর ধরনটা আসলে কেমন দাঁড়ায় এবং ভাষাগত যে বিষয়গুলো আপনি বলছিলেন সেই ভাষার ব্যবহারটা, যেমন ধরেন একটা দেশজ স্থাপত্য তৈরি হচ্ছে, এর পরিকল্পনাটা আমি একজন ক্লায়েন্টের সঙ্গে আলাপ করব, সেক্ষেত্রে এর ভাষার ব্যবহার কেমন হবে? একটা জাপানি রেস্টুরেন্ট করার সময় যখন একজন আর্কিটেক্ট কাজ করছেন, তখন কিন্তু উনি ওই জাপানি ট্রেডিশনের যে ঘটনাগুলো, কেনসাকু তাতামির যে মডিউলার ঘটনা বা একটা সোজি স্ক্রিন বা তাদের যে পর্দার যে বিস্তরণটা, সেই ঘটনাগুলোকে কিন্তু উনি অনুসরণ করছেন। তার ফলে কিন্তু ওটা একটু জাপানি হয়ে উঠছে, তাই না? ঢাকার মধ্যে থেকে ওইটা জাপানি একটা ঘটনায় পরিণত হচ্ছে। আমাদের কিন্তু আর্কিটেকচারে, আমাদের দেশজ আর্কিটেকচারে আমাদের খুঁজে পেতে হবে যে এই রকম ধারণাগুলো কি। ধরেন যে খনার বচনে কি বলেছে, দক্ষিণ দুয়ারি স্বর্গবাস। তো এই দক্ষিণ দুয়ারি স্বর্গবাস কেন? তার দক্ষিণ থেকে যে বাতাসটা আসে সেটার মধ্যে বাতাসটা ফ্রেশ, এই বাতাসটাকে আমি কিভাবে ব্যবহার করছি, তাই না? তাহলে এই জায়গাটাকে এরকম আমাদের যে অনেক রকম প্রবাদ প্রবচন আছে। আবার আমার যে ঘরামিরা আছেন, ঘরামিদের কাছে গেলে আমরা দেখতে পাবো যে তাদের ক্রমাগত ধারায় ঘরগুলো তৈরি করার কিছু বিস্তরণ আছে, যে তারা জানে যে 17 আড়ায় কী ঘটনাটা ঘটে। তাহলে এই জায়গাটাকে নিয়ে আমরা যদি আধুনিক প্র্যাকটিসে চলে আসি, তখন কিন্তু আমরা দেখব যে আমাদের একটা মডিউলার সিস্টেমকে আমরা তখন রেপ্লিকেট করতে পারছি, ওটার স্কেলেবিলিটি আছে। আমরা জানি যে আমাদের কতখানি জানালার কোন জায়গায় উন্মুক্ত করলে কোন এলাকায় কী ধরনের আমি বাতাসটা পাই। আবার হলো গিয়ে যে চালের বিন্যাসগুলো কীরকম হচ্ছে, এই ঘটনাগুলো কিন্তু ধীরে ধীরে আমরা বড় করে যখন অন্য ধরনের কোনো আর্কিটেকচারে যাব, তখন আমরা বুঝতে পারবো যে এই এলিমেন্টগুলোকে এভাবে করে তো আমরা ট্রান্সমিট করতে পারি। ঠিক যে ব্যবস্থাটা আপনি দেখবেন যে খুবই সাম্প্রতিককালে ভিয়েতনামি আর্কিটেকচারগুলোকে যদি আমরা দেখি, তারা কিন্তু তাদের যে ট্রেডিশনাল যে আর্কিটেকচার প্যাটার্ন ছিল, প্যাটার্নটার মধ্যে থেকে যে জিনিসগুলোকে স্কুপ আউট করা যায় সেগুলোকে নিয়ে খুবই আধুনিক সমস্ত ম্যাটেরিয়ালে কনভার্ট করে করে ওদের আর্কিটেকচারগুলো করে ফেলতে পারছে। সেটা সুবিন্যস্ত একটা বড়
অফিস বিল্ডিংও হতে পারে, আবার ওদের যে আরবান ফেব্রিকে ওদেরও খুব ছোট ছোট প্লট আছে, ঢাকায় যেরকম ছোট ছোট প্লট, সেই ছোট ছোট প্লটগুলোর মধ্যেও কিভাবে করে ওরা অন্য কাজগুলো করতে পারছে। তো এই জায়গাটা কিন্তু ইন্টারেস্টিং এবং নিজস্বতার ছাপটা খুব প্রকট, কিন্তু যথেষ্ট যেমন পরিমাণ সাউথ প্রকট। ইন্ডিয়ার ক্ষেত্রেও হয়তো বা এরকম দেখা যাচ্ছে। তো আমাদের চর্চার ক্ষেত্রে আমরা আসলে এই ধরনের ভাষা বা ল্যাঙ্গুয়েজ যেটাই বলি সেটা খুব ডিস্টিংক্ট কিছু ক্যারেক্টার কেন তৈরি করতে পারছি না? কারণ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভবন তৈরি হচ্ছে, স্থাপনা তৈরি হচ্ছে, এবং সবচেয়ে বেশি চোখে লাগে যে বিষয়টা, ধরেন প্রকৃতিগতভাবেই হোক বা মানে সেখানকার আর্থসামাজিক বৈশিষ্ট্যই হোক, রাঙামাটির চেহারা এবং সুনামগঞ্জের চেহারা তো এক না। কিন্তু আমি যদি এই দুটো শহরের বাজারের ভেতর প্রবেশ করি, আমি আসলে আলাদা করতে পারবো না যে কোনটা কোন শহর, কারণ সেখানকার প্রতিটা ঘর বাড়ি বা স্থাপনা দোকানপাট তৈরি হওয়ার প্যাটার্ন বা ধরন একেবারে একরকম। তো আমরা আমাদের এলাকা ভেদে কেন আমরা ভিন্ন ধরনের স্থাপত্য ধারা তৈরি করতে পারলাম না, অথবা কেন সেটা সেখানকার পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে কথা বলছে না? এই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার কারণটা কি? এই পরিস্থিতিটা তৈরি হওয়ার অন্যতম কারণ সম্ভবত ইন্টারন্যাশনাল স্টাইলের ইনফ্লুয়েন্সটা। আমাদের এখানে যে সময় থেকে আমরা আসলে প্রাতিষ্ঠানিকভাবে স্থাপত্য চর্চা শুরু করেছি, ইন্টারন্যাশনাল স্টাইলটা খুব একটা প্রকট মুভমেন্ট ছিল। তাহলে এই মুভমেন্টটা আমাদের মধ্যে তখন সঞ্চার হয়েছে এবং সেইটাকে এখনও আমরা একভাবে ক্যারি করে যাচ্ছি। এখন ওটা যে ভালো না বা ওইটা খারাপ সেই আলোচনাতে আমরা না যাই, সেটা অনেক একাডেমিক ডিসকাশনের বিষয়। কিন্তু এই জিনিসটাকে আমরা যদি বলতে পারি এভাবে যে আমাদের কাছে আমরা সহজ এবং স্কেলেবল একটা আইডিয়াকে আমরা যে কেউ যে কোনো সময় নিই। তো এই সহজ স্কেলেবল আইডিয়াটার মধ্যে ইন্টারন্যাশনাল স্টাইল কিন্তু খুব একটা সোজা ধারণা করে দিয়েছে যে সে এভাবে করে যদি তুমি গ্রিড প্যাটার্নটা সাজাও এবং এরকম করে যদি তুমি ফ্লোর প্লেট দাও, তাহলে তুমি স্পেসে এই অর্গানাইজেশনগুলো করতে পারবা। তো আমাদের যদি আপনি দেখেন, বাংলাদেশের মধ্যেই সম্ভবত 17 থেকে 20 রকম ধরনের আর্কিটেকচারাল প্যাটার্ন আছে যদি আমি ট্রেডিশনাল আর্কিটেকচারে দেখি। কারণ তাদের ওই জায়গাটার ল্যান্ডস্কেপের প্যাটার্ন, ওইখানে নদীর অবস্থা এবং সাগরের থেকে তার দূরবর্তী অবস্থা, অথবা ওই জায়গাটা পাহাড়ি নাকি সমভূমি, এটার কারণে কিন্তু স্থানীয় আর্কিটেকচার নানা রকমভাবে চেঞ্জ হয়ে আসছে। তো এই আর্কিটেকচারটাকে উপজীব্য করে যদি ওই স্থানীয় আর্কিটেকচারটা তৈরি হতো, ইন্টারন্যাশনাল স্টাইল যদি আমাদের এখানে এসে না পৌঁছাতো সেই সময়টায়, যে সময়টায় আমরা সবচেয়ে বেশি আর্কিটেকচার প্র্যাকটিস শুরু করেছি, তখন দেখা যেত আমরা হয়তোবা একটা ভিন্ন ধারার মধ্যে থাকতাম। কিন্তু ইন্টারন্যাশনাল স্টাইলের ইনফ্লুয়েন্সটা আসলে এত শক্তিশালী, সেটা দেখবেন যে বিশ্বে, শুধুমাত্র বাংলাদেশে না, পুরো বিশ্বেই কিন্তু এইটা অনেক বেশি শক্তিশালী একটা অবস্থানে। সো এটাকে আমি খুব বেশি নেগেটিভ একটা আকারে দিব না, অন্তত এটার ফলে তো সুখাদ্য বিল্ডিংও হচ্ছে, তাই না? একদমই বাতিল করে দিতে পারি না। এটার সাথে আমি যোগ করব আমাদের যথেষ্ট পরিমাণ আর্কিটেক্টরাই কিন্তু এই যে স্থানীয় আর্কিটেকচারের সাথে সম্মিলিতভাবে সমন্বয় করে কিভাবে করে আর্কিটেকচার প্র্যাকটিস করা যায় সেটা নিয়ে কিন্তু প্রগাঢ় প্রচেষ্টা করে যাচ্ছেন, এবং তাদেরকে কিন্তু অবশ্যই সাধুবাদ দিতে হবে। এবং আমার কাছে মনে হয় তাদের সংখ্যাটাই কিন্তু বেশি। ঢাকার মধ্যে এরকম অনেকগুলো স্থাপত্য আছে যেগুলোকে আপনি খুব সহজে বলতে পারবেন যে এটার জন্য আপনি বাংলার ওই স্থাপত্যটাকে আপনি চিনতে পারেন। আমি যখন খুবই সুন্দর করে গ্রামাঞ্চলের মতন করে কোনো একটা জিনিসের রেপ্লিকেশন করে আমার একটা খাওয়ার জায়গা তৈরি করে ফেলতে পারবো, সে জায়গায় কিন্তু খুব সুন্দর করে আমার গ্রামীণ যে সমস্ত গান বাজনা আছে সেগুলোকে কিন্তু আমি উপভোগ করতে পারবো, উপভোগ করছেও, মানুষ এখানে যাচ্ছে, সমাদৃত হচ্ছে। আবার আমার যে গাছপালা মণ্ডিত একটা বাড়ি করার যে প্রবণতা, সেই প্রবণতাটাকে কিন্তু আমরা এমনকি শিল্প কারখানার মধ্যেও নিয়ে আসতে পারছি, যেটার ফলে সেই শিল্প কারখানায় তাপমাত্রার যে চাপ সেটা কমে আসছে, সেটার সাস্টেনেবিলিটি ফিচারগুলো বেড়ে যাচ্ছে। আমি যখন আমার পরিচিত গাছকে নিয়ে আসব, সেই গাছের সাথে সাথে তার ফল আসবে, ফুল আসবে, তাহলে কিছু আমি গন্ধ পাবো, সেটা আমার মধ্যে একটা ফেনোমেনা তৈরি করবে। এই গন্ধগুলো যখন আসবে, ফুলটা যখন আসবে, রঙটা যখন আসবে, স্বভাবতই কিছু পাখি আসবে, প্রজাপতি আসবে, তাদের কিছু শব্দ পাবো, তাদের সাথে সাথে কিছু রোডেন্ট চলে আসবে, তারা কিছু জিনিসকে কমিয়ে রাখতে সাহায্য করবে।
তো এই ঘটনাগুলা বাংলার যে চিরায়ত স্থাপত্য সে আসলে আশেপাশের সবগুলো ঘটনাকে নিয়েই তৈরি হয়। ধরেন যে পেশাদার স্থপতির সম্পৃক্ততা হয়তো সব শহর নগরের প্রতিটা ক্ষেত্রে হয়তো সেভাবে ঘটছে না, ফলে সেখানে স্থানীয় বাসিন্দা যারা আছেন তারাই হয়তো নিজেদের মতো করে কিছু ভবন বা দালান তৈরি করছেন। এবং আমি আসলে মূলত বলতে চেয়েছিলাম যে সেখানে ভিন্নতা দেখা যাচ্ছে না, আমরা হয়তো বাইরের কোনো একটা কিছুকে অনুসরণ করে সবাই একই ধাঁচের ভবন বানাচ্ছি। এবং যেটা আপনি বললেন যে আমাদের যে পরিবেশ প্রকৃতি বা পারিপার্শ্বিক অবস্থা, একই সঙ্গে যদি ল্যান্ডস্কেপের কথাও বলি, সেই ল্যান্ডস্কেপের সঙ্গে কিন্তু এর একটা সংযোগ তৈরির ক্ষেত্রে ঘাটতি থেকে যাচ্ছে। যেমন করে ধরেন প্রচণ্ড বৃষ্টিপাত প্রবণ একটা এলাকায় আমি এমন একটা ঘর তৈরি করলাম যে ঘরের ভেতরটা অন্ধকার রয়ে গেল এবং আমি ভেতর থেকে বৃষ্টির যে ছাট বা বৃষ্টির শব্দ সেটাকে উপভোগ করতে পারলাম না। হয়তো শীত প্রধান কোনো একটা এলাকার বাড়ির মতো করে বাড়িটা তৈরি করলাম বৃষ্টিপাত প্রবণ এলাকায়। তো এই যে ঘটনাগুলো ঘটছে এতে করে আমাদের আসলে কি বিপত্তি দেখা দিচ্ছে, পাশাপাশি আমাদের আসলে এই দেশের যে ল্যান্ডস্কেপের যে সবসময়কার যে চেহারা আমরা দেখে এসেছি, এটি আসলে আমাদের স্থাপত্যকে কতখানি প্রভাবিত করা প্রয়োজন ছিল? আচ্ছা, ল্যান্ডস্কেপ থেকে যদি আসি, আমাদের দেশে গ্রামগুলোর দিকে যদি আমরা তাকাই, দেখবেন যে অনেক অনেক আমাদের যে চাষাবাদের ক্ষেত সেই জিনিসগুলো রয়েছে, তার মধ্যে একটা অংশ হয়তোবা একটু উঁচু, গ্রামের ভাষায় ওটাকে সম্ভবত টেক বলে। এবং এই টেকের মতন যে জায়গাটা, সেই জায়গাটাতেই কিন্তু প্রথমে গ্রামটা তৈরি হয়। গ্রাম কিন্তু অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকে না, গ্রাম কিন্তু খুব সাস্টেনেবল একটা ভাবে সে একটা ছোট জায়গার মধ্যে, ক্লাস্টারের মধ্যে সে হয়ে থাকে। এই গ্রামে যখন বাড়িটা বানায় কিভাবে, আমরা যেটাকে ডিগ অ্যান্ড মাউন্ট সিস্টেম বলি, ও ভিটিটা বানায় পাশের থেকেই একটুখানি জমি কেটে নিয়ে সেই মাটিটা ওইটার উপর দিয়ে। তো এই যে ডিগ অ্যান্ড মাউন্ট সিস্টেম, সেটাকে কিন্তু আমরা অ্যাডপ্ট হতে দেখেছি। আমাদের জাতীয় সংসদ ভবন যখন তৈরি হয়েছে, লুয়াই খান সেখান থেকে ডিগ অ্যান্ড মাউন্ট সিস্টেমটাকে অ্যাডপ্ট করে আমাদের জাতীয় সংসদ ভবনের প্ল্যানিংটা তৈরি করেছেন। তাহলে এই রকম একটি সুবিশাল স্থাপত্যের জন্য কিন্তু বাংলার আর্কিটেকচারকে দায়ী করা যায় যে সে এই জায়গা থেকে ইনফ্লুয়েন্সটা হতে পেরেছে। তো এই যে ইনফ্লুয়েন্সিয়াল ক্যারেক্টারটা বাংলার আর্কিটেকচারে আছে, সেটাকে নানাভাবেই ট্রান্সফর্ম করা যায়। আপনি দেখবেন কোনো একটি ছোট শহরেও যখন কেউ একটু সুচিন্তিতভাবে কোনো একটি বাড়ি বানিয়ে ফেলে, সেই বাড়িটার কিন্তু একটা রেপ্লিকেবল কোয়ালিটি তৈরি হয়। লোকজন খোঁজ করে এটা কে করেছেন, কারণ সে বুঝতে পারে যে ওই বাড়িটার দিকে তার তাকাতে ভালো লাগছে, ওই বাড়িটাতে হয়তো বা একটা খুব সুন্দর বারান্দা আছে যেখানে বসে সকালে রোদটা পোহানো যায় বা বিকালে চা খাওয়া যায়। এটা তার ভালো লাগে, কারণ সেইটার সাথে তার যে গ্রামের বা তার যে পুরাতন শহরের যে বাড়িটা, সেটার একটা রেফারেন্স খুঁজে পায়। তো তখন কিন্তু দেখবেন যে ওই আর্কিটেক্ট ওই শহরে আরও বেশ কিছু কাজের খোঁজ পেয়ে যাচ্ছেন। এটা একটা মজার বিষয়। তো এইরকম 2-4টা কাজ যদি সব শহরে হতে থাকে, তখন দেখবেন যে এর রেপ্লিকেবিলিটিটা বেড়ে যাবে, বা ওইখানে অন্যান্যরা আরও একটা জায়গা থেকে অনুসরণ করতে পারবেন যে হ্যাঁ, এখানে তাহলে এই আর্কিটেক্টকে দিয়ে কাজ করালে তো এরকম একটা সুবিধা হয়, বা আরেকজন আর্কিটেক্টকে দিয়ে কাজ করালেও এই সুবিধাটা পাওয়া যাবে। আমরা যদি নিজেরা শুধুমাত্র চিন্তা করি তাহলে হয়তো বা নাও হতে পারে। অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি সময় দিলেন আমাদের অনুষ্ঠানে এবং খুব সহজভাবে স্থাপত্য নিয়ে বেশ কিছু কথা বললেন। আশা করছি যারা দেখছিলেন তারা নিশ্চয়ই উপভোগ করেছেন। আমিও ধন্যবাদ জানাই নির্মাণ রসায়নকে আমাকে এই জায়গায় বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য, এবং আমি মনে করি যে শ্রোতারবৃন্দও হয়তো বা আমার এই সহজ সাবলীল কথাগুলোকে বুঝতে পারবেন। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর থাকবে এক্সপার্ট টাইম, সে পর্যন্ত সঙ্গে থাকুন। পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেইন্টস এক্সপার্ট টাইমে। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট লুৎফুল্লাহ মাজিদ স্যার। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি, বেশ ভালো আছি। স্যার, আমরা যদি একটু ছোট করে আপনার এই এক্সপিরিয়েন্সটা সম্বন্ধে জানতে চাই, কত বছর ধরে কাজ করছেন? আমি তো প্রায় 16 ইয়ার্স, 2008 থেকে। যেহেতু সব ধরনের কাজই করা হচ্ছে, এর মধ্যে
মানে ডিজাইন করার ক্ষেত্রে কোন জিনিসগুলোকে আপনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে চান? প্রত্যেকটা প্রজেক্টকেই আমি একদম আলাদাভাবে দেখি যে একটা প্রজেক্ট যখন আসে ওইটার কনটেক্সট, ওইটার সাইট, ওইটার ক্লায়েন্ট, ওইটার রিকোয়ারমেন্টস, ওইটা প্রত্যেকটাই একদমই ওই প্রজেক্টটাকে ঘিরেই অ্যানালাইসিস করা হয় যে এই প্রজেক্টে কী ধরনের প্রজেক্ট হওয়া উচিত, কীরকম হওয়া উচিত। তার মানে হচ্ছে প্রত্যেকটা বিল্ডিংয়ের ক্ষেত্রে নতুন নতুন স্টোরি থাকে, এক্সপেকটেশন থাকে, এক্স্যাক্টলি একটা স্টোরি থাকে। কোন কোন ফ্যাক্টরগুলো আছে যেটা অ্যাকচুয়ালি আমার বিল্ডিংকে মানে এফেক্ট করতে পারে, যেটা পারফরমেন্সের ক্ষেত্রে আমার এফেক্ট হতে পারে? আমাদের এই ক্লাইমেটে একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের কিন্তু বৃষ্টিপাত হয় অনেক। সো বৃষ্টির সময় পানি আসবে, বাইরের পানি হয়তো দেয়ালে আসতেছে। এই যে ধরেন আমি স্পেসিফিক বললেই দেয়ালের ড্যাম্প, এইটা একটা বড় প্রবলেম মাঝে মধ্যে হয়ে দাঁড়ায়। যে আমরা যেখানে ড্যাম্প পাচ্ছি পানির কারণে এবং নোনার কারণে, সবার আগে আমাদের বিল্ডিং, যেটা আমরা আসলে ভিতরে যারা থাকি তারা হয়তো ওই ফাইনাল ফিনিশটাকে খুব এনজয় করতে পারি না বা এটা ইম্প্যাক্টেড হয়। সো সেই ক্ষেত্রে কোনো কেমিক্যালকে স্যার হেল্প করতে পারে? অবশ্যই সেই কেমিক্যাল, কারণ আমরা যে কালার অ্যাপ্লাইটা করব ওই কালারটারই এটাকে ডিউরেবল করার জন্যই আমাদেরকে ওই কেমিক্যালটা আসলে অ্যাপ্লাই করা উচিত। সো দ্যাট আমরা এই যে কালার তো ইটসেলফ একটা অ্যাস্থেটিক্স, এটা যদি আমি ভিতর থেকে ওই কালারটাই যদি নষ্ট হয়ে যায় ড্যাম্পের কারণে, তো মানে স্পেসের কোয়ালিটি তো নষ্ট হয়। এর বাইরে যদি আসলে আমরা কথা বলতে চাই, সেটা হচ্ছে বিল্ডিংয়ে ইন্টেরিয়র যখন আমরা ঢুকি তখন দেখা যায় পেইন্ট আছে। ইন্টেরিয়রে আমার কাছে মনে হয় যে একটা বিল্ডিংয়ের স্পেস মেকিংয়ে কালার ইজ দ্য মোস্ট এক্সপ্রেসিভ ম্যাটেরিয়াল, যেটা একটা স্পেসকে আপনি একটা ইন্টেরিয়র স্পেসই নানা কালার অ্যাপ্লাই করে এটার মুড চেঞ্জ করতে পারবেন। আমি যেই স্পেসগুলোতে খুব অল্প সময়ের জন্য থাকি, আমি যদি একটু ডিটেইলে বলি যে ওইটাতে আমি খুব একটু হট ভাইব্রেন্ট কালার ইউজ করতেছি, বাট যেই স্পেসটাতে আমি হয়তো রাতে ঘুমানোর জন্য যাচ্ছি, কাম অ্যান্ড কোয়াইট একটা এনভায়রনমেন্ট যাচ্ছি, সেটাতে কী ধরনের কালার ইউজ করবো? ডেফিনেটলি এক ধরনের না, তাই না? যে একটা কফি শপের একটা কালার যেরকম হতে পারে, এটা নিশ্চয়ই একটা বেডরুমে হবে না। সো এই একই স্পেস হয়তো কালার দিয়েই এটা নানাভাবে অ্যাক্ট করতেছে। সো এইটা খুব জরুরি যে ইন্টেরিয়র স্পেসে কালার অ্যাপ্লাইটা, যে কি ধরনের কালার মুড এবং গল্প অনেক কিছু তৈরি করে। হ্যাঁ, অনেক কিছু এটা থেকে ইম্প্যাক্ট হয়। সো রিসেন্টলি এশিয়ান পেইন্টস যেটা করছে, কালার নেক্সট একটা রিসার্চ নিয়ে আসছে, যেটার মাধ্যমে আমরা ট্রেন্ড এবং বিভিন্ন ধরনের শেড সম্বন্ধে জানতে পারছি। কারণ অনেকগুলো কালার তো আমাদের হাতে, এর মাঝখান থেকে কোন ট্রেন্ডগুলো হয়তো এখন অনেক বেশি প্রচলিত হতে পারে। এই রিসার্চটাকে আপনাদেরকে হেল্প করছে আপনাদের ডিজাইনের ক্ষেত্রে? এটা আমাদেরকে, আমি যেটা বললাম যে এটা হয়তো আর্কিটেক্টেরই কাজ, বাট এশিয়ান পেইন্টস যেটা করছে এটা আর্কিটেক্টকে হেল্প করছে, যে আর্কিটেক্টদের কাজটাই হয়তো ওনারা একটু করে দিচ্ছে। যদি আমরা বাহিরের দেয়ালটা নিয়ে কথা বলি, তাহলে আপনার এক্সপেকটেশন কি আসলে? বাহিরের আমি একটা জিনিস খেয়াল করি যে এখন হয়তো আমরা একটু যে প্লাস্টার বিল্ডিং যেটা, এটা থেকে মনে হয় আর্কিটেক্ট একটু সরে আসছে। মানে ম্যাক্সিমাম বিল্ডিংয়ে ম্যাটেরিয়ালের ট্রু এক্সপ্রেশন দিয়ে ব্রিকের ওর কংক্রিট ওর ওই ধরনের এক্সটেরিয়র আমরা খুব বেশি দেখছি। বাট স্টিল আমার কাছে মনে হয় যে প্লাস্টার করা বিল্ডিং, এটা তো আমাদের বহু বছরের ঐতিহ্য। তো ওইটার কালার অ্যাপ্লাই নিয়ে তো আমার কাছে মনে হয় এইটা নিয়েই কাজ করা উচিত, যে আমরা একটা প্লাস্টার করা বিল্ডিং অনেক সুন্দর একটা বিল্ডিং হতে পারে। তো এইটাতে আমার মনে হয় এইটাতেও কাজ করার জায়গা আছে। এখন ছাদে যেটা খুব কমন দেখা যায়, আগে তো এটা হতো না যে হাই রাইজ বিল্ডিং খুব বেশি, এখন তো হাই রাইজ বিল্ডিং অনেক বেশি, এবং টপ ফ্লোরে যারা থাকে তারা কষ্টটা বোঝে। সো তাদের জন্য কি ধরনের সলিউশন হতে পারে হিট প্রুফিং এর জন্য, এবং ছাদটাও যাতে তারা ইউজ করতে পারে? না, আমার কাছে মনে হয় যে শুধু টপ ফ্লোর না, যে কোনো আর্কিটেকচার করার ক্ষেত্রে আমরা যদি একটু সেন্সিটিভভাবে হ্যান্ডেল করি, যে হিট গেইনটা কমানো যায়, তাহলে যেটা হয় কি যে আমাদের এনার্জি কনজাম্পশন কমে আসে। কারণ আলটিমেটলি তো আমরা বিল্ডিংকে গরম করে আবার যদি ওই এসি দিয়ে এনার্জি কনজিউম করি, যদি ঠান্ডা করতে হয়, এনার্জি কনজাম্পশন অনেক বেড়ে যায়। সো আমাদের টপ ফ্লোরের ক্ষেত্রে যেটা বললেন, সেটাতে যদি আমরা রুফে একটা হিট প্রুফিং এবং ড্যাম্প প্রুফিং একটা কোটিং দিয়ে যদি রুফটাকে ইমিডিয়েট নিচের ফ্লোরটাকে ঠান্ডা রাখতে পারি, এন্ড অফ দ্য ডেতে কী হবে, এনার্জি কনজাম্পশনটা কমে আসবে। স্যার যেভাবে বললেন, আসলে ছাদের জন্য আমরা একটা ড্যাম্প প্রুফিং এবং হিট প্রুফিং একটা সলিউশন চাচ্ছি, এই জায়গাটাতে এশিয়ান পেইন্টসের ড্যাম্প প্রুফ ফাইবার টেক ক্যান বি ওয়ান অফ দ্য বেস্ট সলিউশন। এখানে আসলে আমরা 8 বছরের ওয়ারেন্টি পর্যন্ত পাচ্ছি। ডেফিনেটলি একটু ভালো কাজ করবে। এন্ড অফ দ্য ডেতে তো এটা প্রোডাক্ট, একটা প্রোডাক্টের সবাই চায় যে প্রোডাক্টের ওয়ারেন্টি থাকুক, সবাই চায় যে প্রোডাক্টটা লংজিভিটি থাকুক। সো এটা করতে পারলে তো ডেফিনেটলি ভালো। থ্যাংক ইউ স্যার, আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিলেন। আপনাদেরকেও ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে এই ডিটেল ডিসকাশন থেকে আসলে আমরা জানতে পারলাম একটা বিল্ডিংয়ের সেফটির জন্য অ্যাজ ওয়েল অ্যাজ লংজিভিটির জন্য আমরা কোন কোন ব্যাপারগুলোকে খেয়াল রাখতে পারি, তার মধ্যে ড্যাম্প এবং রং যদি আমরা চুজ করতে চাই সেক্ষেত্রে কোন ব্যাপারগুলোকে প্রায়োরিটিতে রাখবো। আশা রাখি এই ডিসকাশন আপনাদেরকে হেল্প করবে আপনাদের ডিসিশন মেকিংয়ে।
এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেইলের মাধ্যমে। আশা করছি আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও দেখা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। Powered by Asian Paints.